প্রিয় সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা আছেন তারা সকলেই আপনাদের পরিচিত আপনজন। আর আপনারা যারা আগামীকালের ব্রিগেড সমাবেশকে সফল করার জন্য আমাদের পার্টির আহ্বানে এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী বন্ধু, ভাই, মা ও বোনেরা এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, তাদের সকলের প্রতি আমার অভিজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ এবং লাল সেলাম। আপনাদের পার্টির আহ্বানে আসা আমারও আপনাদের ভালোবাসার আবেগের টানে এখানে আসা। আমি কৃতজ্ঞতা জানাবো আপনাদের যে আপনারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। হয়তো আপনাদের এই আবেগ ভালোবাসার কারণেই এই পৃথিবীতে থেকে যাওয়ার সুযোগ হয়েছে, না হলে 10 বছর আগে ক্ষমতায় আসার প্রাক মুহূর্তে যারা বলেছিলেন বদল চাই, বদলা নয়, তারা আসলে চেয়েছিলেন বদলা। সেই বদলার রাজনীতির সবচেয়ে বড় অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যক্তিদের মধ্যে আমার নামটা বোধহয় লিখে রাখা যায়। আমি তার প্রথম প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছিলাম এবং অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি আজকের এই সভায় আমার নিজের কথা বলার জন্য আসিনি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে এই জন্যে যে আমাকে আমাদের নেতারা প্রথম থেকেই বলছেন যে আপনার কথা শোনার জন্যেই এত মানুষ এসেছেন। বহুদিন পরে কাজরাপাড়া পার্টির এরিয়া কমিটির ডাকে এত মানুষের সমাগম হয়েছে, সবাই আপনার কথা শুনতে চায়। কিন্তু গত কয়েকদিন ধরেই আমি পার্টির এখানকার এরিয়া কমিটির সম্পাদক কমরেড দেবাশিস রক্ষিত, যাকে আপনারা ববি বলে চেনেন, তাকে বলেছিলাম, ভাই আমার গলার যা অবস্থা তাতে কথা বলার মতন অবস্থা নেই, তোমাকে বলি তুমি এবারের মতন আমাকে অব্যাহতি দাও, পরে কখনো যাব। উনি বললেন, না, আপনি নির্বাচনে ব্যস্ত হয়ে গেলে আর সময় পাবেন না, আপনাকে 5 মিনিটের জন্য আসতে হবে। আমি বলেছিলাম 5 মিনিটের জন্য আমি উপস্থিত হতে পারবো, এটা ঠিকই, কারণ 5 মিনিটে তো বক্তৃতা করা যাবে না, মানুষের কাছে অভিজ্ঞতার মত বিনিময় করার সুযোগ হবে না। তাও অনুরোধ যে আমাকে আসতেই হবে, এসেছি। তাই প্রথমেই এই যে ভালোবাসা আবেগের কথা বললাম, একথা মনে পড়ে বারবার যেদিন এরকম পরিণতির মুখোমুখি আমি হয়েছিলাম, হয় আমাকে পাগল করে দেওয়া হবে অথবা আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে, এরকম একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যখন একটানা 30 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে যখন আমার রক্তচাপ এরকম জায়গায় গিয়ে পৌঁছালো, ব্লাড প্রেশার 180/130, যখন একটা অস্বাভাবিক অবস্থা শরীরে, তখন যে অফিসারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ চলছিল তার নাম রশিদ খান। তিনি ছিলেন খাদিম মামলার অন্যতম আইও, ইন্সপেক্টর, অফিসার ইনচার্জ। তিনি প্রমোশন পেয়ে ডিএসপি হয়েছিলেন। অবসর নেওয়ার পরেও খুব পরিক্রম অফিসার বলে তাকে রেখে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের সিআইডিতে। সেই সিআইডি 5টা টিম তৈরি হয়েছিল একটানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার জন্য। তারা 8 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ চালাবে, তাদের শেষ হওয়ার 8 ঘন্টা পরে আবার নতুন টিম 8 ঘন্টা তারা করবে। এইভাবেই টিম তৈরি করা হয়েছিল, পরিকল্পনা হয়েছিল। যখন প্রায় 18 ঘন্টা জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে, সেই সময় ডিউটি বদলের প্রাক মুহূর্তে যিনি ডিএসপি তিনি বাইরে গেছিলেন বাথরুমে, আর যিনি সাব ইন্সপেক্টর তিনি বোধহয় ধূমপান করার তাগিদে সেই সুযোগে বাইরে গেলেন। যিনি ইন্সপেক্টর ছিলেন তিনি হঠাৎ করে তার মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বললেন, স্যার
যেহেতু 2011 সালেও বিধানসভা নির্বাচনে সরকারের পরাজয় হলেও সুশান্ত ঘোষকে পরাজিত করা সম্ভব হয়নি, গড়বেতার মানুষ লাল ঝান্ডাকেই তারা তাদের সমর্থন জানিয়েছিলেন। তাই জিজ্ঞাসাবাদের অত্যাচারের সময় কোনো কোনো অফিসার স্যার সম্বোধন টুকুন করেছিলেন। তিনি আমার কানের কাছে মুখ দিয়ে এসে ফিসফিস করে বললেন, ভয়ঙ্কর পরিকল্পনা, আপনি অসুস্থ আর ভান করে যদি চেয়ার থেকে পড়ে না যান তাহলে এরা আপনাকে বাঁচতে দেবে না। হয় জিজ্ঞাসাবাদের নামে যে পরিস্থিতি তৈরি করা হবে তাতে হার্টফেল করে আপনি মারা যাবেন, আর তা না হলে আপনি পাগল হয়ে যাবেন। তখন আমি বলেছিলাম যে আপনি আমাকে যে কথা বললেন তার জন্য আমি কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে আপনার কাছে, কিন্তু আমরা কমিউনিস্টরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। কমিউনিস্টরা সত্যের পথে, আদর্শের পথে লড়াই করে। যদি আমার মৃত্যু থাকে নির্দিষ্ট মৃত্যু হবে, আর যদি মৃত্যু না থাকে মৃত্যু হওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীতে জন্মেছি একবার, মৃত্যু হবে একবার, জন্ম দুবার হয় না, মৃত্যু দুবার হয় না। আমি কৃতজ্ঞ আপনার কাছে, মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করব না। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হলো আবার। আগের দিনে বেলা 12টা থেকে পরের দিন সারাদিন সন্ধ্যা 6টা, তখন এই শারীরিক পরিস্থিতির যে অবস্থা, মনে হবে কেউ বোধহয় বালতি মগ নিয়ে মাথাতে জল ঢালছে আর গোটা শরীর ভেসে যাচ্ছে ঘামে। রশিদ খান হঠাৎ থমকে গিয়ে বললেন, স্যার ভয়ঙ্কর পরিণতি। আমি মজা করে বলেছিলাম, তাকে আর আগে যে ইন্সপেক্টর আমাকে বলেছিলেন এই কথাটা, সে কথা উল্লেখ না করে বললাম, আমার শরীর আপনাদের মতনই মানুষের শরীর, আমার লেজও নেই, শিংও নেই, আমার শরীর তার গরু মোষের শরীর নয় যে একটানা 30 ঘন্টা একই চেয়ারে বসে নিরবিচ্ছিন্নভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাবেন। আপনারা 8 ঘন্টা ছাড়া ডিউটি করে চলে যাবেন আর আমি বসে থাকবো একই চেয়ারে। সেই জন্যই শরীর আর সাথ দিচ্ছে না, সেই জন্যই হয়েছে। বিশ্রামের প্রয়োজন, আমি জানি আপনারা বিশ্রাম দেবেন না। উনি বললেন, না না, আমি এক্ষুনি ডাক্তার ডাকার ব্যবস্থা করছি। অল্প সময়ের মধ্যে চিকিৎসক এসে যখন ব্লাড প্রেশার মেপে বললেন, এই অবস্থায় আমি আর 1 মিনিটও অ্যালাউ করবো না জিজ্ঞাসাবাদ করতে, আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, এক্ষুনি হাসপাতালে ভর্তি করা জরুরি। নিয়ে গেলেন। আমি বলেছিলাম তখন আইজি এসে পৌঁছেছেন, ডিআইজি পৌঁছেছেন, সব পৌঁছে গেছেন অফিসাররা। আমি বললাম যে এই পরে আপনারাই আবার হয়তো বলবেন যে জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য আমি অসুস্থ আর ভান করেছি, দয়া করে যেন এই অপবাদ আমাকে দেবেন না। আমার শরীর যে পরিণতি হয়েছে সেই পরিণতির কারণে এটা, আপনারা চিকিৎসকের পরামর্শ মেনে আমাকে হাসপাতালে পাঠাচ্ছেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলো এমনি এমনি বললাম। 2 বছর আগে আমার লেখা একটা বই প্রকাশ হয়েছে, সে বই দিয়ে অনেক বিতর্ক আছে, আভ্যন্তরীণ বিতর্ক, বাইরের বিতর্ক, কিন্তু সেই বইয়ে সুস্পষ্টভাবে এই চক্রান্তের কথা, আমাকে মেরে ফেলার অথবা পাগল করে দেওয়ার চক্রান্তের কথা লেখা আছে। বর্তমান সরকারের হিম্মত হয়নি তাকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়ে মামলা করা। সততা এসব আর বাজারে বলার কোনো জায়গা নেই। আমাদের আগের নেতারা বক্তব্যের মধ্য দিয়ে বারবার নাম উচ্চারণ করেছিলেন। আমার মা 86 বছরের বৃদ্ধা, 10 বছর আগে তিনি অনেক সক্ষম ছিলেন, তাকেও রাজ্য পুলিশের সিআইডি এবং কলকাতা পুলিশের ডিডির জিজ্ঞাসাবাদের সামনে পড়তে হয়েছিল। তিনি শুধু বলেছিলেন, আপনারা যা জিজ্ঞেস করার করুন, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সন্তানের চেয়ে আপনারা কেউ ভালো চেনেন না। মা তার সন্তানকে সবচেয়ে ভালো চিনতে পারে, আর কেউ তত ভালো চিনতে পারে না। আমার ছেলে কখনো অন্যায় করেনি, অন্যায় করতে পারে না, কোন অন্যায় সে কখনো করবে না। এ কথা আমার তো জিজ্ঞাসাবাদের সময় থাকার সুযোগ হয়নি, জিজ্ঞাসাবাদের অফিসাররাই আমাকে বলেছিলেন। যখন আমি জেল থেকে মুক্ত হলাম জামিনে, তারপরে মায়ের সঙ্গে দেখা করার পরে মা বলেছিল
যে 34 বছর ধরে তোদের লাল ঝান্ডার সরকার ছিল, এরকম কখনো শুনিনি। খবরের কাগজ পড়তেন, বই টই পড়তেন। এটা একটা সরকার এসেছে, তো অসভ্য গড়বড় বললেও কম বলা হয়। আমাকে যেসব কথা জিজ্ঞেস করছিল, আমি তাদের বললাম, আমি তোমাদের মায়ের বয়সী, তোমরা জিজ্ঞাসাবাদ করার সময় সেইটুকু মায়ের সম্মানও তোমরা রাখতে জানো না, কি করে রাখবে? কিন্তু বললাম অনেক কথা, এত নিচে নামতে পারবো না সেসব কথা বলে। তো মা আমাকে বলেছিল একটা কথা, যে নোংরা লোকেদের নাম কখনো নিবি না। তাই আমি আমার রাজনৈতিক জীবনের বক্তৃতায় মায়ের পরামর্শে তার পরবর্তীকালে এই যে যাদের কথা আগের বক্তারা বললেন, এদের নাম আমি উচ্চারণ করি না, তাহলে মায়ের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করা হবে বলে আমি বক্তৃতা করতে গিয়ে এদেরকে দাদা আর দিদি বলি। দিল্লির দাদা আর রাজ্যের দিদি। আপত্তি নেই তো আপনাদের? আপত্তি আছে? নেই। দাদা হলেন ধাপ্পাবাজ আর দিদি হলেন ঢপবাজ। দাদা কিছুদিন আগে বলেছিলেন, আপনারা স্মরণ করুন, मैं চৌকিদার হো। আজকে গোটা দেশ জানে উনি চৌকিদার না, উনি চোর হন। গোটা দেশকে বিচে দিচ্ছেন, গোটা রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে, ব্যাংক থেকে, কয়লা খনি থেকে, সবকিছু, বিমা থেকে, টেলিফোন থেকে সব বিক্রি করে দিচ্ছেন। উনি বিক্রি করে ওখান থেকে লুঠের বকরা নিচ্ছেন। উনি বড় চোর, লুঠেরা। আর রাজ্যের যিনি বললেন, আমি হলাম, এই নির্বাচনের কদিন আগেই বললেন, সবাই আমার দিকে বল মারছে গোল করবে বলে, আমি একা রক্ষা করব, আমি হলাম গোলকিপার। আমি বলছি আসলে ইনি গোলকিপার না, আমাদের দিদি হলেন গুলদার। গত 10 বছর ধরে গোটা রাজ্যের মানুষকে ঠপবাজি করে গোল দিয়ে উনি মানুষের মন জয় করার চেষ্টা করেছেন। এখন আর দিল্লির দাদার ধাপ্পাবাজি আর রাজ্যের দিদির ঠপবাজি কোনোটাই মানুষের মনে দাগ কাটবে না। কেন কাটবে না? মানুষ বুঝে নিয়েছেন এদের মধ্যে গুণগত পার্থক্য কিছু নেই। আমাদের নেতারা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন, বলেন একই কোম্পানির মাল, দুটো নামে প্রোডাক্ট। আমি এত সবের মধ্যে যাব না। শুধু কিছুদিন আগে আমাদের এই রাজ্যে দিদির সাধের কানন, নামও ধরবো না, সাধের কানন, কাকে তিনি কানন নামে ডাকতেন? ভাদ্রী তৃতীয়ার দিন সবার আগে কপালে টিপ পরাতেন, কি বলতেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, নাকি সব বলে টিপ দিতেন। সেই সাধের কাননের সংসার বৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। আর সেই ঝড়ে নাম করছে না, উপমা দিচ্ছে। লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরে তিনি এক ছোট ফুল ছেড়ে তিনি বড় ফুলে গেলেন। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনে সেই সাধের কানন বললেন আসল কথাটা, যে কথাটা এতদিন আমরা বলতাম, যে কথাটা মানুষের মধ্যে তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা কি সত্যি? আমরা বলছি এটাই হলো সত্যি কথা, যে আজকের যিনি দিদি, তিনি হলেন ভারতবর্ষের দিল্লির শাসন ক্ষমতা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। সেই আরএসএস এর পরিকল্পনা মতো কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস, তার নেত্রী হলেন এই দিদি। এই দিদিকে আরএসএস মা দুর্গার সঙ্গে, সাক্ষাৎ দুর্গার সঙ্গে একই আসনে বসিয়েছিলেন। আমি ভুল বললাম নাকি? আমি ভুল বললাম? ভুল বললাম, ভুল হয়ে যেতে পারে, তাই আপনাদের কাছ থেকে যাচাই করে নিলাম ভুল বললাম কিনা। আরএসএস জন্মলগ্ন থেকে যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিলেন, মদত দিয়েছিলেন, এই কথাগুলো আমার কথা না। এই কথাগুলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে দলিল রয়েছে মহাফেজখানায়, তাতে কেউ গিয়ে পড়ে দেখে নিতে পারেন স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আরএসএস এর ভূমিকা কি ছিল, লেখা আছে। তাই তো নাকি? যারা লেখাপড়া জানা মানুষ তারা তো বিশ্বাস করেন এই কথাটা।
আরএসএস এর কোনো ভূমিকা ছিল না। আমি অনেক উপমা দিতে পারি, সেই উপমায় আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি জানি আপনারা অনেক গরম গরম বক্তৃতা শুনতে চান, কিন্তু গরম বক্তৃতা করতে গেলে গলা তো গরম থাকাতে গলা তো নরম হয়ে গেছে, কি করে গরম বক্তৃতা করব। তাই কিছু কথা, যে কথাগুলো এখন প্রাসঙ্গিক, সেই কটা কথা বলে আমার বক্তৃতাকে ছোট করব। আর আগাম কথা বলতে পারি, আজকে আমাদের আগের নেতারা যে আহ্বান জানিয়েছেন কালকে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে, নির্বাচনের যে লড়াই আমরা অবতীর্ণ হচ্ছি, সেই লড়াইকে সামনে রেখে তার গুটি কয়েক শব্দ উচ্চারণ করে আমার বক্তৃতা শেষ হবে। কিন্তু কিছু প্রাসঙ্গিক কথা, এই আরএসএস আর তৃণমূল আর বিজেপি তার যে বোঝাপড়া, এর কিছু কথা আপনাদের জানা উচিত। তা না হলে দাদা দিদির স্বরূপ, দাদা দিদির চেহারা সঠিকভাবে মূল্যায়ন করা নিজের বোধ বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে সুবিধা হবে না। সেজন্য কিছু কথা বলব। আর এই দাদা দিদির জোটের বিরুদ্ধে আমাদের রাজ্যে আজকে যে বাম এবং গণতান্ত্রিক শক্তি এবং ধর্মনিরপেক্ষ শক্তির যে জোট তৈরি হয়েছে, তা নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার পরিকল্পিত যে প্রচেষ্টা পেড মিডিয়া, যারা পয়সার বিনিময়ে খবর তৈরি করছেন, যারা পয়সার বিনিময়ে লড়াইয়ের ময়দানে শুধুমাত্র দুটো দল বাংলায় আছে, বাকিদের অস্তিত্ব নাই বলে এতদিন ধরে চিৎকার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, আজকে তারাও বাধ্য হয়েছেন পশ্চিম বাংলার খেলা শুধু দাদা দিদির মধ্যে নেই, আজকে লাল ঝান্ডার নেতৃত্বে গোটা বাংলায় সেই খেলা আজকে ঘুরতে শুরু করেছে। যারা খেলা হবে বলে আওয়াজ তুলেছিলেন, যারা খেলার ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য, যারা কোন রাস্তায় পালাবেন, ছোট ফুল ছেড়ে পদ্ম ফুলে যাবেন না অন্য কোথায় পালানোর তার জায়গা খুঁজতে আরম্ভ করেছেন। কদিন আগে দেখলেন না, যিনি 19-এর লোকসভা নির্বাচনের পরেও বিজেপিকে রাজ্য থেকে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন, তিনি গুটি গুটি করে পা করে দিদির ছবি বগলে করে পদ্ম ফুলের আশ্রয় দিয়ে হাজির হয়ে গেলেন। এক ব্যানার্জি বাবু, আমি নাম বললাম, আর এক অধিকারী সম্প্রদায়, অধিকারীরা সম্প্রদায় হয়, বাবা এমপি, ভাই এমপি, নিজে মন্ত্রী, ভাই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, মোটামুটি যা ছিল এই এতগুলো বছরে ক্ষীর মাখন ননি সব চেটেপুটে খাওয়ার পরে এখন বললেন এই ভয়ঙ্কর খারাপ কাজ করার কোনো পরিবেশ নেই, তো বলে আবার নিজের ঝান্ডাটা ছেড়ে দিয়ে, যে ঝান্ডাটাকে অবলম্বন করে এত পদ নিয়ে, যিনি বাংলা থেকে লাল ঝান্ডা, বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে লাল ঝান্ডা মুছে দেওয়ার জন্য আদা জল খেয়ে লেগেছিলেন, তিনি নিজের ঝান্ডা ছেড়ে দিয়ে তিনি এখন ওই ঝান্ডায় গিয়ে বলছেন জ্যোতিবাবু মানুষটা ভালো ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মানুষটা ভালো ছিলেন, বিনয় চৌধুরী ভূমি সংস্কার করে মানুষের কত উপকার করেছিলেন। আমি ভুল বলছি না তো? আরে গলার সাউন্ড না থাকলে সাউন্ড যাবে কি করে রে ভাই? গলায় তো বেরোচ্ছে না কথা, তবু তুমি ধরে নিয়েছো। ও তাও তো হয়ে গেল 20 মিনিট। আরে আমি 5 মিনিট বলার কথা। যাক, আমি ছোট করে দিচ্ছি বক্তৃতা, বেশি আমি বলবো। ওই যে বলছিলাম যে আরএসএস তাদের 1 পয়েন্ট এজেন্ডা, ভারতবর্ষের সংবিধান বদলে দিয়ে তারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথাটা একবারে মুছে দিয়ে তারা হিন্দু রাষ্ট্র গঠন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। আর এই হিন্দু রাষ্ট্র গঠন করতে গেলে ভারতবর্ষে তাদের জাতিগতভাবে প্রধান বাধা হলো সংখ্যালঘুরা, দলিতরা, খ্রিস্টানরা। তাই তারা হলেন জাতিগতভাবে এদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করেন এই আরএসএস, আর রাজনৈতিকভাবে শত্রু মনে করেন কমিউনিস্টদের লাল ঝান্ডাকে। কেন না, কমিউনিস্টরাই ধর্মনিরপেক্ষের যথার্থ বক্তব্য মানুষের কাছে হাজির করেন। আমি কালকে খুব একটা সুন্দর, কাল না পরশুদিন, একটা ছোট্ট কয়েক লাইনের একটা ভিডিও ক্যাসেট শুনছিলাম। যদিও তিনি একটা কমিউনিস্ট পার্টি, যদিও তাদের কমিউনিস্ট পার্টির আদর্শগত বিষয় নিয়ে আমাদের সঙ্গে ফারাক আছে, তিনি পরাধীন ভারতবর্ষে বিবেকানন্দের কথা টেনে বলছিলেন যে একবার পরাধীন ভারতবর্ষে
হচ্ছে যে কংগ্রেসের নেতারা বিবেকানন্দের কাছে গেছিলেন ধর্ম সম্পর্কে উপদেশ চাইতে। তিনি বলেছিলেন, পরাধীন ভারতবর্ষে ধর্ম কিনে আগে দেশকে স্বাধীন কর, তারপরে ধর্মের কথা ভাবিস। তখন বলেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে দেশ স্বাধীন করতে গেলে তো লড়াই করতে হবে, সে লড়াইয়ের অস্ত্র কোথায় পাবো? বলেছিল, খুঁজে দেখ মানুষের মধ্যে, অস্ত্র হলো মানুষের চেতনা। এসব কথা নেই, অনবদ্য বক্তব্য। তখন বললেন, যারা দেশের সংবিধানটাই যারা অমান্য করেন, তারা আজকে ব্রিটিশদের সঙ্গে তারা হচ্ছে হাত মিলিয়েছে। এই ভারতবর্ষকে রক্ষা করতে গেলে সবার আগে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে হবে, এসব কথা গণবদ্ধ। সেই বিজেপি পরিচালক শক্তি আরএসএস, তারা এই দেশের সংখ্যালঘুদেরকে তারা মনে করেন এই দেশে তাদের থাকার অধিকার নেই, থাকলেও কিভাবে থাকতে হবে নূতন এনআরসি এবং সিএ আইনে তার ব্যাখ্যা আছে। শুধু ওদের জন্য, সংখ্যালঘুদের জন্য ব্যাখ্যা নেই। আপনারা এখানে যারা আছেন তাদের হিন্দুত্বের জন্য যে ব্যাখ্যা আছে সেটা ভয়ঙ্কর। আপনি বলতে পারবেন আপনার ঠাকুর দাদার বার্থ সার্টিফিকেট আছে, আপনি বলতে পারবেন যে আপনার বাবার তার ঠাকুর দাদার জন্ম সার্টিফিকেট আছে। ভারতবর্ষে আমরা যারা জন্মেছি বা জন্মাইনি, বাইরের থেকে এসেছি, নাগরিকত্ব অর্জন করেছি, এত বছর ধরে আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছি। ভারতবর্ষের স্বাধীনতার পরে, স্বাধীনতার লব্ধ মানুষ আমরা অনেক কিছু পাইনি, কিন্তু পেয়েছি একটা অধিকার, তাহলে একটা মাত্র ভোটের অধিকার। ভারতবর্ষের রাষ্ট্রপতিও এক ভোটের অধিকারী, প্রধানমন্ত্রীও এক ভোটের অধিকারী, আর টাটা, বিড়লা, ডালমিয়া, গোয়েঙ্কার মতন পুঁজিপতিরাও একই ভোটের অধিকারী। আর আমি হাবুল শেখ থেকে বাবুল কর, সেখান থেকে রহিম মিয়া থেকে আরম্ভ করে মদন রুইদাস, আমরা সবাই একটা ভোটের অধিকারী। এই সংবিধানটাই বদলে দিতে চাইছে বিজেপি। এই সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথাটা মুছে দিতে চাইছে বিজেপি। আজকে সেই সময় এই সংবিধানকে রক্ষা করা, দেশকে রক্ষা করার দায়িত্ব লাল ঝান্ডার কমিউনিস্টদের মতাদর্শগতভাবে আমরা যারা মনে করি আমাদের দেশ পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত, সমস্ত জাতি ধর্মের মানুষের মহান মিলন মঞ্চ এই ভারতবর্ষ। আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের যা আছে তা নিয়ে আমরা গর্ব করতে পারি, অহংকার করতে পারি। আমাদের বিবেকানন্দ, আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সুভাষ, আমাদের কবি নজরুল, আমাদের সেই শিক্ষার প্রতিমূর্তি আমাদের শিক্ষিত করে সব মুছে দিতে চাই। শুধু ভোটের সময় এরা ভোট পাওয়ার জন্য যাকে যখন প্রয়োজন তখন ব্যবহার করেন। স্বাধীনতা আন্দোলনে যে প্যাটেলের ভূমিকা ছিল, বল্লভ ভাই প্যাটেল, তাকেও ব্যবহার করলেন 19 লোকসভায়। তারপরে ভোট পুড়িয়ে যাওয়ার পরে তার নামে স্টেডিয়ামের ফলক ফেলে দিয়ে সেখানে আজ যোগীর নামে সেই হচ্ছে স্টেডিয়ামের হচ্ছে শিলা লাগিয়ে দিলেন। এরা পারে না, এত বড় ঘাট পাওয়া আপনি ভাবতে পারেন। 6 বছর আগে যতগুলো কথা মানুষের জন্য বলেছিলেন, 1, 2, 3, 4 করে আপনি মনে করুন। আজকে দিনের স্লোগান মনে করুন, জিনিসের দাম বাড়লে মানুষের কষ্ট বাড়ে, তার দাম কমানোর প্রতিশ্রুতির কথা বলুন, বেকারের চাকরির কথা বলুন, কালো টাকা ভরবেন তারপরে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলুন, কৃষককে আত্মহত্যা করে বাঁচতে হবে না তার কথা বলুন। সমাজের সবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই 6 বছরে তার একটি অক্ষরও কার্যকর করেননি। 1 বছর আগে যখন লোকসভার ভোট এলো, সেই ভোটের সময় পুরনো কথা সব ভুলিয়ে দিয়ে তার পেড মিডিয়াকে দিয়ে বাতাবরণ তৈরি করলেন। সে বাতাবরণ কিসের? বাতাবরণ জাতীয়তাবাদের। বললেন যে এখন দেশকে রক্ষা করার সময়, এখন আপনার চাকরির কথা বলবেন, এখন জিনিসপত্রের দাম নিয়ে চর্চা করবেন, আগে দেশকে রক্ষা করার কথা বলবেন না। ভারতবর্ষের মানুষের সেন্টিমেন্টের জায়গা জাতীয়তাবাদ। আমরা দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বকে ভালোবাসি। তাই মানুষ আবার কোন কথায় বিভ্রান্ত হয়ে ওই কত 283 থেকে 303-এ পৌঁছে দিলেন। আর তারপরে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য যা করার লক্ষ্যে উনি যে এগোতে চান, আরএসএস এর নির্দেশ মেনে দেশকে হিন্দু রাষ্ট্র করতেই হবে। সেই জন্য সরকারে আসার পরে এনআরসি কার্যকর করার জন্য লেগে পড়লেন আদা জলকে। 370 চালু করলেন কাশ্মীরে। আজকে যারা বামপন্থী, যারা আদর্শগতভাবে মেহনতি মানুষের জন্য কথা বলেন, তাদের বিরুদ্ধে একটার পর একটা ইউপিএ কেস লাগিয়ে দিয়ে জেলে ভরে দিচ্ছেন।
জামিনের কোনো সুযোগ নেই। আজকে এই কাগজে আছে, বুর্জা কাগজে বেরিয়েছে, যত ইউপিএ কেস এই বিজেপি সরকারের সময়ে দেশের যারা প্রকৃত গণতন্ত্র প্রেমী, যারা দেশকে ভালোবাসেন, তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। অন্য কোনো সময় ঘটনার কোনো নজির নেই। আর সেই ঘটনায় যখন মামলা দিয়ে দেওয়া হলো, তারপরে কোনো রিপোর্ট আর দাখিল করার মতো ক্ষমতা হচ্ছে না সরকারের। পড়ে নেবেন, আমি ভুল বললাম নাকি? কাগজ পড়েছে আজকে আনন্দবাজার, সেখানে লেখা আছে ভয়ঙ্কর একটা অশুভ শক্তি। আর সেই অশুভ শক্তিকে বাংলায় জায়গা করে দিয়েছে তাদেরই পরিকল্পনায় তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস। এই 10 বছরে এই রাজ্যের শাখা বেড়েছে হু করে আরএসএস এর। আজকে সেই আরএসএস ফুলে ফলে বিকশিত বোঝাপড়া, গোপন বোঝাপড়ার খেলা, সেই বোঝাপড়ার খেলার মধ্য দিয়ে আজকে তারা নিজেদের মতন করে তারা ভেবেছিলেন মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে এই খেলাটাকে এই জায়গায় রেখে দেবেন না। বামপন্থীরা নির্বাচনে ভোটের শতকরা হারে যেখানেই থাকুক, আদর্শগতভাবে বামপন্থার আদর্শকে শেষ করা যায় না। পৃথিবীর ইতিহাস থেকে কারো ক্ষমতা হয়নি বামপন্থাকে মুছে দেওয়ার। আর এরা কোথায় আরএসএস অধিকার বিজেপি তারা মুছে দেবে। আর তাদের পরিকল্পনা প্রসূত তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস মুছে দেবে। লালঝান্ডাকে মুছে দিতে চেয়েছিলেন, আজকে কানুনি গিয়ে গিয়ে বলছেন, বিজেপির নেতারা বলছেন লাল ঝান্ডা নিয়ে মিছিল করুন, কিন্তু এবারের ভোটটা বিজেপিকে দিন রাজ্যে সরকার গঠন করার জন্য। কি বলছেন না? বলছেন। এরাও বলছে, রাজ্যে দিদির দলের নেতাও বললেন যে এইবার ভোটটা এমনই ভোট, এই ভোটে প্রকৃত যারা বামপন্থী তাদের তৃণমূলকে সমর্থন করা উচিত। কিছুদিন আগে তো বলছিলেন লাল ঝান্ডা দেশে দেখা যায় না বলে দাদা বলছিলেন। এখন যখন কৃষি আইন বদলের জন্য দেশ জুড়ে উত্তাল আন্দোলন, কৃষক আন্দোলন, যে আন্দোলন স্বাধীনতার পরে দেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি, যে আন্দোলন আজকে শুধু দেশের পরিধির মধ্যে চর্চার বিষয় নয়, আজকে আন্তর্জাতিক দুনিয়াতে চর্চা হচ্ছে ভারতবর্ষের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। যে ভয়ঙ্কর কালা আইন, যে কালা কানুন কৃষি আইনের জন্য তৈরি করা হয়েছে, সে আইন বদল যদি না করা যায় তাহলে পরাধীন ভারতবর্ষের নীল চাষের কাহিনীর যে কথা আমরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিছু যা জেনেছি পড়েছি, আজকে সেইভাবেই গোটা কৃষি ব্যবস্থাটাকে তছনছ করে কর্পোরেটদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাব। তার কিছু নমুনা, যখন কৃষকের কাছে আলু নেই তখন আলুর দাম বাজারে 50 টাকা। যখন কৃষকের ঘরে আলু উৎপাদন হলো তখন আলুর দাম 5 টাকাও কেনার জন্য লোক নেই। কিছুদিন আগে আপনারাই কিনেছেন, কখনো কিনেছিলেন অতীতে? এই কৃষি আইনের আগে 50 টাকা কেজি আলু, 100 টাকা কেজি পেঁয়াজ, বুকে হাত দিয়ে নিজেরা বলবেন। আর বাড়িতে বয়স্ক বাবা মা ঠাকুরদা ঠাকুমা থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে 100 টাকা পেঁয়াজের কেজি হয়, 50 টাকা আলুর কেজি হয়। কখনো আমাদের জন্মগত অভিজ্ঞতায় কেউ কখনো দেখেছিলাম কিনা? দেখেছিলাম আমরা? একটু বলুন না, দেখেছিলাম? একটু জোরে বলুন, গলারও আওয়াজ কম, কানের না। আছে দিন, যেদিন দাদা ক্ষমতায় এলেন ডিজেলের লিটার ছিল 34 টাকা আর পেট্রোলের লিটার ছিল 43 টাকা। এখন ডিজেলের লিটার আছে দিন, মানুষের সুখের দিনে 83 টাকা ডিজেলের লিটার, আর পেট্রোলের লিটার কোথায় গিয়ে পৌঁছেছে 93 টাকা কাছাকাছি, তাই তো? না ভুল বললাম? আচ্ছা, মানুষের জিনিসের দাম বাড়লে মানুষের কষ্ট বাড়ে। এখন মানুষ খুব খুশিতে বগল বাজাচ্ছেন, হ্যাঁ এ আর এমন কি বেড়েছে, আমাদের কত আয় বেড়েছে আর এইটুকুন জিনিসের দাম মেনে নিতে পারবো না, কি আছে, কত খুশি আমরা। তাহলে আমরা বলতাম কিছু না থাক, আমাদের গরিবের ডাল পোস্ত আছে, 70 টাকার ডাল এখন 140 টাকা, তার উপর দিকে উঠতে আরম্ভ করেছে। আর পোস্তর নাম শুনলে হিচকি উঠার জোগাড়, তাই তো? আমি যদি জিজ্ঞেস করি যারা আছেন হাত তুলুন তো, গত 3 দিনে কার কার বাড়িতে পোস্ত হয়েছে, কটা হাত উঠবে বোঝা বড় মুশকিল। পোস্ত খাওয়াচ্ছে মুরগির মাংস খাওয়া অনেক সস্তা, তাই না? তাহলে গরিবের আর কিছু না থাক, ডাল পোস্ত আছে, কথা বলার চিন্তাও চলে গেছে। আমরা বড় সুখে আছি। আমাদের এই রাজ্যের দিদি জিনিসের দাম বাড়লে থালা বাটি বাজাতে বাজাতে মিছিল বার করতেন, জিনিসের দাম বাড়ছে খাবো কে। এখন আর উনি দেখতে পান না। এখন হঠাৎ করে মনে হলো পেট্রোলের দাম বেড়েছে, তাই তো
তাহলে পেট্রোলের দাম বেড়েছে, প্রতিবাদ করতে হবে বলে উনি গাড়ি ছেড়ে দিয়ে উনি হলেন স্কুটিতে চেপে পড়লেন। আর কে কোথার থেকে রটিয়ে দিল ওই হোয়াটসঅ্যাপে দেখলাম, বলে এই রে কেলো করে রটিয়ে দিয়েছে, হ্যাঁ চটিতে আগমন আর স্কুটিতে গমন, নাকি এরকম একটা কথা। আমি আমার কথা নয়, আপনারা ঠিক অনেক অনেক কথা। দাদার অপরাধের সীমা নেই। গোটা দেশটাকে স্বাধীনতার পরে তিল তিল করে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত শিল্প সব শেষ। ধর্মনিরপেক্ষ আমাদের যা ছিল, জানি আমরা মাথা উঁচু করে বলতে পারতাম, তাকে ভেঙে চুরমার করে দেওয়ার ব্যবস্থা, মানুষের মধ্যে বিশ্বাসের সম্পর্ক ভেঙে চুরমার করে দেওয়ার ব্যবস্থা, দেশকে গোটা দেশকে অবিশ্বাসের বাতাবরণে ভরিয়ে দেওয়ার চেষ্টা, সব দিল্লি সরকার তার প্রবক্তা। এই অপরাধের কোনো ক্ষমা নেই। যদি ক্ষমা করেন তাহলে ওই বিবেকানন্দের সেই কথাটা, যে একটা 8 বছরের বাচ্চা মেয়ে, সে ধর্মের কিছুই জানে না, হিন্দু না মুসলমান, দলিত না খ্রিস্টান, তাকে যখন ধর্ষণ করে খুন করে দেয়া হচ্ছে, তখন সেই খুনিদের পক্ষে মিছিল করছে বিজেপি। দেখেননি গোটা ভারতবর্ষে এই ধরনের যে নিন্দনীয় নৃশংস বর্বরচিত ঘটনা, যারা সেই ঘটনায় যারা প্রত্যক্ষভাবে যুক্ত, জেল থেকে যখন বেরোচ্ছে তাদের ফুলের মালা দিয়ে বরণ করছে বিজেপি, বীরের মর্যাদা দিচ্ছে বিজেপি। আমি ভুল বলছি নাকি ভাই? মেনে নেবেন। যদি আপনার পরিবারের কোন সন্তান যারা বিজেপি ঝান্ডা নিয়ে মিছিলে হাঁটছেন, যে ভাই, যে দাদা, যে বাবা, যদি তাকে বলে বসে যে 8 বছর বয়সে যে ধর্মের কিছুই জানলো না, অথচ সে মুসলিম পরিবারের মেয়ে বলে তার এই পরিণতি হলো, আর তার পক্ষে তোমরা ভোট দিয়ে এলে, কি বলবেন তাকে? কোন উত্তর দেবেন? মাথা উঁচু করে তার সামনে দাঁড়াতে পারবেন এ ক্ষমতা আছে? এ ক্ষমতা নেই। নিজের বিবেকের কাছে অপরাধী হলে কখনো মাথা উঁচু করে দাঁড়ানোর হিম্মত থাকে না ভাই। আজকে গোটা বাংলার মানুষ এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা বলে। গোটা আমরা একই পরিবারে, হিন্দু থাকি, মুসলমান থাকি, জৈন থাকি, খ্রিস্টান থাকি, একই পাড়ারে পাড়া, এদিকে থাকে রুইদাস পরিবার, ওদিকে থাকে মুসলিম পরিবার, এদিকে থাকে ব্রাহ্মণ পরিবার। কখনো কোনো বিরোধ হয়নি, কোনো দাঙ্গা হয়নি। যখন হিন্দুদের দুর্গা পূজা হয় তখন আদিবাসীরা, তখন মুসলিম ভাইরাও সেই পূজায় সামিল হয়, তারাও এসে দাঁড়িয়ে দেখে পূজা, তারা উপভোগ করে, এক হয়ে যায়। আর যখন মহরমের অনুষ্ঠান হয়, যখন ওই তাদের যে ঈদের অনুষ্ঠান হয়, তখন তারা তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় যে অন্য পরিবারকে। কখনো মানুষের মধ্যে বিভেদ সীমারেখা ছিল না, আজকে সব সীমারেখা তাকে নূতন করে এমন ভাবে তৈরি করা হচ্ছে, অবিশ্বাসের একটা পুরো বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা বলছি ভয়ঙ্কর। দেশকে যদি রক্ষা করতে হয়, দেশের সংবিধানের যে লিপিবদ্ধ ধর্মনিরপেক্ষতার শব্দকে যদি রক্ষা করতে হয়, তাহলে আজকে এই সব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যারা মনে করি বামপন্থী আদর্শগতভাবে বামপন্থার বিকল্প নেই, সেই বামপন্থী আদর্শে বিশ্বাসী মানুষ, আমরা দায়বদ্ধ সমস্ত মানুষকে এই ভয়ঙ্কর বিপদের সময় ঐক্যবদ্ধ করার। জানি কংগ্রেসের অর্থনীতির সঙ্গে আমাদের মিল নেই, কিন্তু কংগ্রেস ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ দল। কংগ্রেস ঘোষিতভাবে ব্যাংক জাতীয়করণ করা থেকে শুরু করে যে কাজগুলো করেছিল, যে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো কংগ্রেসের সময় তৈরি হয়েছিল, কংগ্রেসের মনমোহন সিং যতদিন সরকারে ছিলেন ততদিন পর্যন্ত আমুলে গোনা কোটা রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হয়েছিল বা বিক্রি হয়েছিল। আর এই 6 বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প সব বিক্রি করে শেষ করে দেওয়া হলো। বিপদ হলে নেরা। ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ দল কংগ্রেস, তারা কখনো সাম্প্রদায়িকতাবাদকে প্রকাশ্যে কখনো প্রশ্রয় দেয়নি, দাঙ্গার পক্ষে কখনো প্রকাশ্যে দাঁড়িয়ে মিছিল করেনি। এ কথাটা আমাদের বলতে হবে মানুষের কাছে। তাই আমরা বলেছি, এসব বাড়িতে যখন আগুন লাগে, সে আগুন নেবানোর জন্য সবাইকে পাড়া প্রতিবেশীকে ডাকতে হয়। তখন কোনটা হিন্দুর কলসির জল, কোনটা মুসলিমের কলসির জল, কার বালতি দিয়ে কে সেই জল নেবানোর জন্য এলো, এই বিভেদ যদি আমরা রাখি তাহলে আগুন নিমবে না। আর আগুন যদি সর্বগ্রাসী, আগুন যদি সবটা গ্রাস করে নেয়, আমাদের মাথার উপরে আর দাঁড়ানোর মতন একটা ছাদ থাকবে না, যে ছাদের নিচে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস ফেলতে পারবো। আমরা আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাব। এই ভারতবর্ষে কখনো আমরা সেই জিনিস আমরা হতে দেব না।
আমাদের আদর্শগত দায়বদ্ধতার কারণে কাগজে বলছে, যে একটু আগে ব্যাখ্যা দিচ্ছিল দেবাশী, আমি একটু ভালো করে বলি, তারা ঘোষিতভাবে তাদেরকে স্টেটমেন্ট দিতে হয়েছে যে আমাদের দল, আমরা ধর্মনিরপেক্ষতার নীতি নিয়েই আমরা চলব। আমরা এই দেশের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্য সবচেয়ে বড় শত্রু মনে করেছি এই রাজ্যের বর্তমান শাসক দল এবং দিল্লির শাসক দলকে। তাই এদের দুজনের বিরুদ্ধেই আমাদের লড়াই। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে মুসলিম আছে, দলিত আছে, খ্রিস্টান আছে, সবাই আছে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাই এক ভয়ঙ্কর বিপদের সময় সবাইকে একই ছাতার তলায় আমরা ডেকেছি। খেলা ঘুরতে শুরু, যারা খেলা হবে বলছিলেন, তারা আর এ কথা উচ্চারণ করতে পারছেন না চট করে। মানুষ তো খেলা ধরে ফেলেছে। কিসের খেলা? বোঝাপড়ার খেলা, দিদি দাদার খেলা। দিদি বলবেন, দাদা বলবেন, আর মানুষ বুঝে যাবে সব। 10 বছর 8 বছরের খেলার অভিজ্ঞতায় মানুষ সব বুঝে নিয়েছেন। একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোনো পার্থক্য এদের মধ্যে নেই। আর সেই জন্যেই এই জোট আর সেই জোটের প্রথম ব্রিগেড সমাবেশ আগামীকাল। সেই সমাবেশ শুধু ঐতিহাসিক না, যে বাংলার মাটিতে স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য লুকিয়ে রয়েছে, দেশ স্বাধীন করার পিছনে যে বাংলাকে মনে করতে অগ্রণী, আজকে সেই স্বাধীনতা আন্দোলনের বাংলায় নতুন একটা জোটের আত্মপ্রকাশ। গোটা ভারতবর্ষের মানুষকে আগামী দিনে দিশা দেখাবে, দিশা। সেই দিশার সমাবেশ আগামীকালের ব্রিগেড সমাবেশ। গোটা দেশের মানুষ প্রত্যক্ষ করবে। হ্যাঁ, বামপন্থীরা পেরেছে যেমন ভাবে গোটা দেশের কৃষক সংগঠনকে একই ছাতার তলায় নিয়ে এসে দিল্লির সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আজকে দিল্লির সরকার দিল্লিকে রক্ষা করার জন্য দুর্গ বানিয়ে ফেলেছে, পরীক্ষা কাটছে, কাটার বেড়া দিচ্ছে। আজকে হাজার হাজার মিলিটারি, প্যারামিলিটারি দিয়ে গোটা দিল্লিকে ঘিরে রেখেছে যাতে দখল না হয়ে যায়। থরথর করে বাবা কাঁপতে আরম্ভ করেছেন, আর দিদি কাঁপতে আরম্ভ করবেন কালকের পরে, মিলিয়ে নেবেন। রাজদা বলেছিলেন একটু আগে, আমি বলছি এবারে নির্বাচনের নির্ণায়ক ওসব কথা নয়। এই বামপন্থী আদর্শগতভাবে বামপন্থা, গণতান্ত্রিক এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারাই বিজয় পতাকা উড়াবে, দোসরাবে, সেদিন বই যাবে, আর দাদা দিদিদের দেখা যাবে না। মিলিয়ে নেবেন। বক্তৃতা দীর্ঘায়িত করার মতন অবস্থা নেই। আপনাদের কথা দিচ্ছি, যদি নির্বাচনে আপনারা লাল ঝান্ডা উড়ান কাজরাপাড়ার মাটিতে, এই বীজপুরের মাটি, তারপরে যদি আপনাদের নেতারা ডাকেন, আগে জেনে নেব কতক্ষণ বক্তৃতা শুনতে চান। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখার মতন ছিল। এখন অনেকটাই অকেজ হয়ে গেছে, তো তাও তো প্রায় 40 মিনিট হয়ে গেছে, পার হয়ে গেছে। যদি আপনারা আমাকে অব্যাহতি দেন তাহলে আপনাদের কাছে ক্ষমা আছে। আমার শেষ কথা বলে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই লড়াই জিততে হবে। লড়াই বিনা কোনো রাস্তা নেই। সেই লড়াইয়ের দীক্ষা ব্রিগেড, সেই ব্রিগেডের সমাবেশকে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করতে হবে। বিজয় পতাকা উড়ানোর দায়িত্ব, সে দায়িত্ব পালন করার দায়বদ্ধতা আপনাদের। আমাদের পক্ষে পেড মিডিয়া নেই, আমাদের কথা বলার জন্যে খবরের কাগজ নেই, রেডিও নেই, টেলিভিশন নেই। আমাদের পক্ষে বলার জন্য আছেন আপনারা। আপনারা যারা আদর্শগতভাবে বামপন্থাকে ভরসা করেন, সেই তারা যদি তাদের পরিবারের কাছে, প্রিয়জনের কাছে, প্রতিবেশীর কাছে এই কথাগুলো, নিজেদের অভিজ্ঞতার কথাগুলো, আমরা কোনো মার্কসবাদ লেনিনবাদের তত্ত্ব নিয়ে আলোচনা করিনি। আমরা জীবন যন্ত্রণার প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার কথা, আজকে গোটা রাজ্যের দুর্নীতি, গোটা রাজ্যের অনুন্নয়নের অবস্থা, গোটা দেশের বিপর্যয়ের অবস্থা, নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে যা বুঝেছি সেটুকুনি যদি আমরা আমাদের সবার কাছে বলতে পারি, ভাগ করে নিতে পারি, তাহলে সেই পরিবর্তনের অসম্ভব একটা নতুন শক্ত ভিত্তি তৈরি করতে পারবো। সেই কাজের দায়িত্ব আপনাদের উপরে দিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। ধন্যবাদ। লাল সালাম।